আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ভার্চুয়াল অঙ্কের ক্লাসরুম পাইগুরুতে সবাইকে স্বাগত। আমরা এখানে ক্লাস 11 আর 12-এর অঙ্কের প্রতিটা চ্যাপ্টার নিয়ে বিশদে আলোচনা করি। আজ আমাদের ক্লাসের প্রথম দিন। আজকে আমরা শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার সেট থিওরি। সম্পূর্ণ চ্যাপ্টারটিরই থিওরি আর এক্সারসাইজ সমেত শেষ করতে সম্ভবত আমার 3টে ক্লাস লাগবে। আশা করি এই 3টে ক্লাস তোমরা যদি মনোযোগ দিয়ে করো তাহলে এই চ্যাপ্টারটি সুন্দরভাবে তোমাদের তৈরি হয়ে যাবে। আজকে মূলত আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো প্রিলিমিনারিজ অফ সেট, ডেফিনেশন অফ সেট, এক্সাম্পলস, সাম ইম্পর্টেন্ট সেট অফ নাম্বার সিস্টেম, রোস্টার অ্যান্ড সেট বিল্ডার ফর্ম, ফাইনাইট ইনফাইনাইট সেট, ডেনিউমারেবল নন ডেনিউমারেবল সেটস, নাল সেট, সিঙ্গেলটন সেট, ইউনিভার্সাল সেট, ভেন ডায়াগ্রাম, সাবসেট, সুপারসেট অ্যান্ড ইকুয়াল সেট, প্রপার ইম্প্রপার সাবসেট, ক্লোজড, ওপেন অ্যান্ড সেমি ওপেন ইন্টারভ্যালস, পাওয়ার সেট, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিসজয়েন্ট, সিমেট্রিক ডিফারেন্স, কমপ্লিমেন্ট, লজ অফ সেট অ্যালজেব্রা। তাহলে আর দেরি না করে ক্লাস শুরু করে দিই। যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে আমাদের মনের মধ্যে প্রথম প্রশ্ন আসে যে আমরা এই চ্যাপ্টারটা কেন পড়ব, অর্থাৎ সেট থিওরি আমাদের কি কাজে লাগবে। এই কথাটা আমাদের মাথায় আসে। তো সেট থিওরি কিন্তু পরীক্ষায় যেমন আসবে তার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তৎসঙ্গে তোমাদের ভবিষ্যতের বিভিন্ন টপিক পড়তে গেলে অঙ্কের, শুধু অঙ্ক নয়, বিজ্ঞান, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, যে কোনো জায়গায় সেটের ব্যবহার কিন্তু বহুল পরিমাণে হয়। সুতরাং সেট সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা অবশ্যই করতে হবে, পরীক্ষায় দেবে সেই জন্য, এবং ভবিষ্যতে বিভিন্ন জায়গার এর অ্যাপ্লিকেশান আছে সেই জন্য। সেট আবিষ্কার কে করেছিলেন? সেটের কনসেপ্ট প্রথম কে দিয়েছিলেন? সেটের কনসেপ্ট প্রথম দিয়েছিলেন জার্মান বিজ্ঞানী জর্জ ক্যান্টর। তিনি সর্বপ্রথম এই সেটের কনসেপ্টটা নিয়ে আসেন। এবার আমরা জানি সেট কি। হোয়াট ইজ এ সেট? সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো ওয়েল ডিফাইন্ড মানে কি? ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে সুসংজ্ঞাত। কেমন? ধরো আমরা ধরি যে এই ভারতবর্ষে যে কটা রাজ্য আছে সেই রাজ্যগুলোর একটা দল, সেই দলটার নাম অবশ্যই ভারতবর্ষ, সেটা কিন্তু একটা সেট। আবার যদি তুমি ভাবো যে এই ভারতবর্ষে যে যতগুলো নদী আছে তার দল, তার কালেকশান, সেটাও একটা সেট। অর্থাৎ একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক থাকতে হবে ওই গ্রুপের মধ্যে, তাহলে সেটা সেট হবে। সেটকে আমরা এক্সপ্রেস করব কিভাবে সেটা আগে জেনে নিই। সেটকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং তার মাঝখানে আমরা এলিমেন্টগুলোকে পরপর লিখতে থাকি, এবং ক্যাপিটাল লেটার দিয়ে সাধারণত এটাকে লেখা হয়। পরিষ্কার? তাহলে আমি যেটা বলছিলাম, আমি লিখতেই পারি একটা সেট এ, তার মধ্যে কে কে আছে, তার মধ্যে তুমি নাম্বারও ধরতে পারো, 1, 2, 5, 7, এটা একটা সেট। আবার তুমি আরেকটা সেট এরকমও ধরতে পারো, এ বি সি ডি, এটাও একটা সেট। কারণ এখানে দেখো প্রত্যেকটাই হচ্ছে নাম্বারস, এখানে দেখো প্রত্যেকটা হচ্ছে অ্যালফাবেটস, অক্ষর, তাই না? আবার তুমি ধরতে পারো একটা সেট এরকমও ধরতে পারো যে যতগুলো ভাওয়েল আছে, এ ই আই ও ইউ, এটাও কিন্তু একটা সেট। কারণ প্রত্যেকটার মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক আছে, কি? প্রত্যেকটাই হচ্ছে একটা অ্যালফাবেট, বিশেষত এখানে হচ্ছে প্রত্যেকটা ভাওয়েল। ঠিক আছে? আবার তুমি এরকম একটা সেট ধরতে পারো, একটা সেটের মধ্যে আমি ধরলাম ইন্ডিয়া টিমের কিছু প্লেয়ার ধরছি, ধরো সচিন, সৌরভ, রাহুল, বিরাট। তাহলে কি এদের মধ্যে কমন ক্যারেক্টারিস্টিকটা কি, কমন বৈশিষ্ট্যটা কি? এদের মধ্যে কমন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরা প্রত্যেকেই ক্রিকেট প্লেয়ার। স্যার এইটা কি সেট হতে পারে? যেমন ধরো A5, সচিন, তারপর তুমি ধরলে হচ্ছে গঙ্গা, রিভার, অবশ্যই। হ্যাঁ, এটা কি একটা সেট হতে পারে? না, এটা সেট হবে না। কারণ এখানে দেখো একটা অ্যালফাবেট, একটা নাম্বার, একটা ক্রিকেট প্লেয়ার, একটা নদী, একটা রিভার। তাহলে সবকটা কমন মধ্যে কোনো কমন ক্যারেক্টারিস্টিক নেই, তাহলে এটাকে কিন্তু আমরা একটা সেট বলতে পারবো না। আরেকটা উদাহরণ ধরি, ধরো ই একটা সেট। ই হচ্ছে সেট অফ
অল ইভেন নাম্বারস। ইভেন নাম্বার মানে বাংলায় আমরা বলি এটাকে যুগ্ম সংখ্যা। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখব? তার মানে 0 হবে, +-2, +-4, +-6, ডট ডট ডট, আরও অনেক হবে, আমি আর লিখলাম না। এটা একটা সেট হতে পারে। আর একটা সেট আমি ধরো এফ ধরলাম, সেট অফ অল অড নাম্বার মানে অযুগ্ম সংখ্যা, যেমন +-1, +-3, +-5, ডট ডট ডট, আরও হবে অনেক হতে পারে। আবার আমি এরকম একটা সেট ধরতে পারি, ধরো আমি ধরলাম জি একটা সেট যার মধ্যে কি আছে, অল ইন্টিজার্স পূর্ণ সংখ্যা ডিভিজিবল বাই 5, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য যত সংখ্যা আছে, যত পূর্ণ সংখ্যা আছে তাদের সেট। কে কে থাকবে এর মধ্যে? 0 থাকবে, +-5 থাকবে, +-10 থাকবে, +-15 থাকবে, আরও চলতে থাকবে, আমি আর লিখলাম না। এই সবগুলোই কিন্তু সেট। দেখো প্রত্যেকটার মধ্যে একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক আছে। এখানে ছিল হচ্ছে প্রত্যেকটা নাম্বার, এবং সেই শুধু নাম্বার না, অড নাম্বার, এগুলোর মধ্যে একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক ছিল কি, এরা সবাই ইভেন নাম্বার। এখানে ওদের একটা ক্যারেক্টারিস্টিক আছে ডিভিজিবল বাই 5, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। তাই জন্য এদের প্রত্যেককে আমরা কি বলতে পারি? এদের প্রত্যেককে আমরা একটা সেট বলতে পারি। কিন্তু আমি যদি সব কিছু মিশিয়ে ফেলি, আমরা যদি একটা সেট ধরো GH একটা সেট ধরলাম, সেই সেটের মধ্যে আমি ধরলাম ওয়েস্ট বেঙ্গল, আমি তাতে ধরলাম হচ্ছে গঙ্গা নদী, আমরা তার মধ্যে ধরলাম সচিন টেন্ডুলকার, আমি তার মধ্যে ধরলাম আমি তার মধ্যে ধরলাম 7, আমি তার মধ্যে ধরলাম ইউ। আমি যদি লিখি তাহলে এদের মধ্যে কি প্রত্যেকটার মধ্যে কোনো কমন ক্যারেক্টারিস্টিক আছে? নেই। তাহলে কিন্তু এটাকে আমরা সেট বলতে পারবো না। তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের টপিকে যাই। এবার আমরা কিছু ওয়েল নোন সেটস সম্পর্কে জানবো, বহুল পরিচিত কিছু সেট সম্পর্কে, যেগুলো নাম্বার সিস্টেমের সাথে জড়িত। তার মধ্যে প্রথম হচ্ছে ন্যাচারাল নাম্বার। সেটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে। দেখো আমরা এনটাকে কিন্তু অন্যরকমভাবে লিখেছি, আসলে এটা বইতে লেখা থাকে বোল্ড এন, সেটা তো তোমাদের খাতায় লেখা সম্ভব না, সেই জন্য একটু অন্যরকমভাবে লেখা হয়। এর মধ্যে কে কে আছে তোমরা সবাই জানো, বাংলায় এটাকে বলে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 সবগুলো থাকবে এর মধ্যে, আমি আর লিখলাম না। তারপর জেড, জেডে থাকবে হচ্ছে, জেড দিয়ে কাকে এক্সপ্রেস করা হয়? ইন্টিজারকে। ইন্টিজার কোন, ইন্টিজারে বাংলা কি? ইন্টিজারে বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা জেড দিয়ে কাকে এক্সপ্রেস করি? পূর্ণ সংখ্যা বা ইন্টিজারকে। সেগুলো কে কে? 0 +-1 +-2 +-3 ডট ডট ডট। কিউ, কিউ দিয়ে আমরা এক্সপ্রেস করি হচ্ছে রেশনাল নাম্বারকে। আমরা কাকে এক্সপ্রেস করি? আমরা এটা দিয়ে এক্সপ্রেস করি রেশনাল নাম্বারকেও। এবার রেশনাল নাম্বারটা কি মনে করে দেখো, তোমরা পড়েছিলে, বাংলায় বলে মূলদ সংখ্যা, প্রকাশ করে হচ্ছে P/Q ফর্মে। যে সংখ্যাগুলোকে P/Q ফর্মে লেখা যায় তাদেরকে বলা হয় হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ঠিক আছে, আর দিয়ে আমরা কি এক্সপ্রেস করি? আর দিয়ে আমরা এক্সপ্রেস করি রিয়েল নাম্বারকে, বাংলায় বলে যেটাকে বাস্তব সংখ্যা। ঠিক আছে, তার মধ্যে কে কে আছে? সব, তুমি যত সংখ্যা চেনো এখনো পর্যন্ত সব সংখ্যাকেই বলা হয় হচ্ছে রিয়েল নাম্বার। এইবার জেড প্লাস, জেড প্লাস দিয়ে আমরা, জেড প্লাস বা জেড স্টার দিয়ে আমরা এক্সপ্রেস করি হচ্ছে পজিটিভ ইন্টিজারকে। কে কে থাকবে এর মধ্যে? 1 2 3 4 ডট 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 ডট। এবার তুমি বলতে পারো স্যার এর মধ্যে তো নেগেটিভ থাকবে না, বুঝতে পারলাম, আপনি যেহেতু বলেছেন এটা পজিটিভ ইন্টিজার, কিন্তু স্যার এর মধ্যে 0 থাকবে না কেন? কারণ 0 পজিটিভও নয় নেগেটিভও নয়। ঠিক আছে, কিউতে কি আর, কিউ দিয়ে আমরা কিউব স্টার দিয়ে এক্সপ্রেস করি হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার, আর প্লাস দিয়ে ডিনোট করি হচ্ছে পজিটিভ রিয়াল নাম্বার। বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। 1 নম্বর হচ্ছে এন ফর ন্যাচারাল নাম্বার, জেড ফর ইন্টিজার, কিউ ফর রেশনাল নাম্বার, আর ফর রিয়েল নাম্বার। আর উপরে স্টার বা প্লাস দিলে সেটাতে আমরা বুঝি তার পজিটিভ পার্টটা, যেমন জেড স্টার মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার, কিউ স্টার মানে পজিটিভ রেশনাল নাম্বার, আর স্টার মানে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে পরের টপিকে যাই। সেটকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেটকে রিপ্রেজেন্ট করার দু ধরনের পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে
রোস্টার মেথড, আর 2 নম্বর হচ্ছে সেট বিল্ডার মেথড। এইবার সেট রোস্টার মেথডকে অনেকে আবার ভালোবেসে ট্যাবুলার ফর্মও বলে, ট্যাবুলার মেথডও বলে। আর সেট বিল্ডার মেথডকে বলে হচ্ছে প্রপার্টি মেথড। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা রোস্টার মেথড বা ট্যাবুলার মেথডটা কি সেটা জেনে নিই। এতক্ষণ পর্যন্ত তোমরা সেট লেখার সময় যে পন্থা অবলম্বন করে যেভাবে সেটগুলোকে রিপ্রেজেন্ট করেছিলে সেটাই হচ্ছে আসলে রোস্টার মেথড। রোস্টার মেথডে কেমনভাবে সেটগুলোকে লেখা হয়েছিল না, এ মানে হচ্ছে আমরা পরপর এলিমেন্টগুলো লিখে দিয়েছিলাম, 1 3 5 7 এরকমভাবে প্রত্যেকটা লিখে দিয়েছিলাম। আবার আমি বলেছিলাম ভাওয়েলের সেটটা বলেছিলাম এ ই আই ও ইউ। তাহলে এই ফর্মে এইভাবে লেখা হলে তখন সেই রিপ্রেজেন্টেশনটার নাম হচ্ছে রোস্টার মেথড। কিন্তু এই মেথডে একটা সমস্যা আছে। কি সমস্যা? তোমাদের যদি বলা হয় 2 থেকে 3-এর মধ্যে 2 থেকে 5-এর মধ্যে 2 থেকে 5-এর মধ্যে যত নাম্বার আছে সেই নাম্বারগুলোকে তুমি সেট ফর্মে লেখো, তাহলে তুমি লিখতে পারবে সেট ফর্মে? বলে হ্যাঁ স্যার পারবো। কি কি হবে না স্যার, 2 থেকে 5-এর মধ্যে তো, তার মানে স্যার 2 হবে, 3 হবে, 4 হবে এবং 5 হবে। এই তো স্যার ট্যাবুলার ফর্মে আমি লিখে দিয়েছি, রোস্টার মেথডে লিখে দিয়েছি। কিন্তু না, এটা ঠিক নয়, এটা ভুল। কারণ আমি বলেছি 2 থেকে 5-এর মধ্যে সংখ্যাগুলি লেখো। তুমি ধরে নিতেই পারতে যে আমি বাস্তব সংখ্যার কথা বলেছি, অর্থাৎ রিয়েল নাম্বারের কথা বলেছি। তাহলে তোমাকে যদি উল্লেখ করে আমি বলে দিতাম যে রিয়েল নাম্বার লেখো, তাহলে তুমি পারতে না। কেন? 2 থেকে 5-এর মধ্যে কটা রিয়েল নাম্বার আছে? আমি যদি নাম্বার লাইন আঁকি, 2-এর পরে তুমি বলবে 3 আছে, তারপরে স্যার 4 আছে। না, এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, ইনফাইনাইট এর মধ্যে নাম্বার আছে। কিন্তু 2.1 তুমি ধরতে পারো, 2.01, 2.001, 2.001, এরকম অসংখ্য ইনফাইনাইট সংখ্যা আছে। সুতরাং তুমি সবগুলোকে এরকম ট্যাবুলার ফর্মে বা রোস্টার মেথডে লিখতে পারো না। এই সমস্যার থেকে বাঁচার জন্য আমরা সেট বিল্ডার মেথডে আসি। তাহলে সেট বিল্ডার মেথডে এই সেটটাকে আমরা কিভাবে লিখব? তাহলে আমি যদি সেটটাকে এক্স দিয়ে এক্সপ্রেস করি, তাহলে আমরা লিখব এরকমভাবে এক্স সাচ দ্যাট, এই যে চিহ্নটা তোমরা এখানে দেখলে, এই যে চিহ্নটা তোমরা দেখলে কোলনের মতো, এটাকে বলে হচ্ছে সাচ দ্যাট। কেউ কেউ ভালোবেসে এই চিহ্নটাকে এরকম স্ল্যাশ ফ্রন্ট স্ল্যাশ দিয়েও লেখে, এরকমভাবেও লেখে, এরকমভাবেও লেখে। ঠিক আছে, তাহলে এক্স সাচ দ্যাট, এক্সটা কেমন দেখতে না, এক্সটা হচ্ছে 2 থেকে 5-এর মধ্যে আছে। আমি কিন্তু 2 এবং 5 কিন্তু ইনক্লুডেড বলিনি, 2 থেকে 5-এর মধ্যে। আচ্ছা, যদি তুমি ধরেও নাও 2 থেকে 5-এর মধ্যে, আমি ঢুকিয়ে দিচ্ছি। এবং তাহলে প্রথম শর্ত হচ্ছে 2 থেকে 5-এর মধ্যে থাকবে, এবং সেকেন্ড কন্ডিশন কি, এক্স বিলংস টু, এই সাইনটাকে বলা হচ্ছে বিলংস। তাহলে এখানে আমি লিখে দিই, এই সাইনটাকে কি বলে? এই সাইনটাকে বলে হচ্ছে বিলংস টু। ঠিক আছে, তাহলে এক্স বিলংস টু, এর এক্স কার মধ্যে বিলং করে? এক্স বিলংস টু আর, দ্যাট মিন্স রিয়েল নাম্বার। এইবার দেখো আমাদের এক্সপ্রেশনটা সম্পূর্ণ হলো। আমরা যেটা বলতে চেয়েছিলাম 2 থেকে 5-এর মধ্যে সব সংখ্যাগুলি আমি এইরকমভাবে রিপ্রেজেন্ট করে দিতে পারি। কিভাবে? আরেকবার বলছি, এক্স এর মধ্যে এলিমেন্টগুলোকে দেখতে কেমন হবে না, এক্সের মতো। এবার এক্স কি জিনিস না, এক্স থাকবে 2 থেকে 5-এর মধ্যে, 2 নিয়ে 2 থেকে শুরু করে 5 অবধি, সেই পর্যন্ত সব সংখ্যাগুলো। যেখানে এক্সটা কি, ওয়্যার এক্স বিলংস টু আর, অর্থাৎ এক্স হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক একই রকমভাবে তোমাকে যদি আমি লিখতে বলি, তোমাকে আমি লিখতে বললাম 5 থেকে 12-র মধ্যে যে কটা রেশনাল নাম্বার আছে, তুমি লেখো তো দেখি, তুমি কিভাবে লিখবে? সেটাকে লিখতে হবে হচ্ছে এক্স সাজাত, এখানে এক্স না দিয়ে তুমি ওয়াইও দিতে পারতে, কোনো অসুবিধা নেই, মানে একটা ভ্যারিয়েবল রাখতে হবে। সেটা কার মধ্যে থাকবে? সেটা 5 থেকে থাকবে 5 থেকে 12 অবধি নাম্বার, এবং কন্ডিশন কি, এক্স কার মধ্যে আছে? এক্স ইন্টিজার না এক্স রিয়েল নাম্বার? কি জিনিস বলতে হবে তো এক্সের প্রপার্টিটা। এক্স আমি তোমায় বলে দিয়েছি, এক্স হচ্ছে একটা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে আমরা এক্সপ্রেস করি কীভাবে? কিউ অক্ষর দিয়ে।
তাহলে কেন একটু আগে আমরা ওই যে কিছু ওয়েল নোন সেট বলে এন আর কিউ অর্থাৎ রেশনাল নাম্বার, ইন্টিজার, ন্যাচারাল নাম্বার এইগুলো শিখে এসছিলাম, এবার বুঝতে পারছো তো? এই সব ক্ষেত্রে এই সেট বিল্ডার মেথডে এইগুলো কাজে লাগানো হয় সেই জন্য। এবার তোমাকে আমি একটা সেট লিখতে দিলাম এম। সেই সেটের মধ্যে কারা কারা আছে না, সেই সেটের মধ্যে অল নাম্বারস গ্রেটার দ্যান 1000 অ্যান্ড ডিভিজিবল বাই 37। তাহলে এইটা যদি আমরা বের করতে চাই ট্যাবুলার ফর্মে আমাদের প্রচুর খাটনি হবে, আমরা সেটা, আর সব থেকে বড়ো কথা আমরা সবগুলো লিখতেও পারবো না, তাই না? গ্রেটার দ্যান 1000 অর্থাৎ 1000-এর থেকে বড় যে কটা নাম্বার আছে সে তো অসংখ্য, ইনফাইনাইট আছে। আমরা কিভাবে লিখব? সেট বিল্ডার মেথডে। আমরা সেট বিল্ডার মেথডে অনেক সহজভাবে এটাকে লিখতে পারবো। কিভাবে? দেখো, এক্স সাজ দ্যাট, এটাকে বলেছিলাম সাজ দ্যাট চিহ্ন, এই যে এই চিহ্নটাকে বলেছিলাম সাজ দ্যাট, আবার কোনো কোনো জায়গায় এইভাবে লেখা হয়। তাহলে এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান 1000, তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাইড হলো, গ্রেটার দ্যান 1000, এবং সেকেন্ড কন্ডিশন কি? ডিভিজিবল বাই 37। তাহলে সেকেন্ড কন্ডিশনটা কীভাবে কায়দা করে ঢোকাবো দেখো, এক্স ইকুয়াল টু 37 এম, ওয়্যার এম কি হতে হবে? ডিভিজিবল হতে হলে এটাকে ইন্টিজার হতে হবে, তাহলে এম বিলংস টু জেড। তাহলে এরকমভাবে যদি আমরা ধরে নিই, ভেবে দেখো, 1000-এর থেকে বড় সব কটা 37 দিয়ে ডিভিজিবল নাম্বার কিন্তু এর মধ্যে চলে আসলো। এত ছোট আকারে এরকম একটা ইনফাইনাইট সেটকে আমরা লিখে ফেললাম। এই কথার মধ্যেই বলতে বলতে তোমাদের চলে আসলো, তাহলে সেট দু রকমের হতে পারে। এক নম্বর হচ্ছে ফাইনাইট, আর দু নম্বর হচ্ছে ইনফাইনাইট। ফাইনাইট সেট বলতে আমরা কি বুঝি? যে সেটের মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে তাকে ফাইনাইট সেট বলে। ইনফাইনাইট সেট কাকে বলে? যে সেটের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে। তাহলে এখানে যে কটা লেখা হয়েছে ভেবে দেখো, এই যে প্রথম উদাহরণটা, এটা ফাইনাইট সেট না ইনফাইনাইট সেট? এটার মধ্যে কটা এলিমেন্ট আছে? আমি কি বলেছিলাম? সেই সমস্ত এক্স নেব যে সমস্ত এক্স 2 থেকে 5-এর মধ্যে আছে এবং রিয়েল নাম্বার। 2 থেকে 5-এর মধ্যে কটা রিয়েল নাম্বার আছে? ইনফাইনাইট। তাহলে এই সেটটা কিন্তু একটা ইনফাইনাইট সেট। তাহলে এই সেটটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট। ওকে, 2 নম্বর এইটা, এটাও কিন্তু একটা ইনফাইনাইট সেট। কেন? 5 থেকে 12-এর মধ্যে কটা রেশনাল নাম্বার আছে? ইনফাইনাইট রেশনাল নাম্বার আছে, সুতরাং এটাও কিন্তু ইনফাইনাইট সেট। লাস্টেরটা, এটাও ইনফাইনাইট সেট। 1000 থেকে বড় কটা 37 দিয়ে ডিভিজিবল নাম্বার আছে। তাহলে ইনফাইনাইট সেট আমরা খুঁজে পেতে হলে আমরা আগের পাতার উদাহরণটা দেখি। এক্ষেত্রে দেখো কটা ভাওয়েল আছে আমাদের ইংরেজি বর্ণমালায়, ইংরেজি অ্যালফাবেটের মধ্যে কটা ভাওয়েল? 5টা। তাহলে আমরা কাউন্ট করতে পারছি এখানে কটা নাম্বার দিয়েছিলাম? 3, 2, 3, 4, 5, 4খানা নাম্বার দিয়েছিলাম। তাহলে এটাও গুনতে পারছি। এটার মধ্যে কটা আছে? 1, 2, 3, 4। স্যার 4টে আছে না, 4টে নেই, কারণ দেখো এখানে ডট ডট দিয়েছি, অর্থাৎ ইনফাইনাইট আছে, কিন্তু আমরা লিখেছি 4টে। আমরা এখানে অড নাম্বার লিখেছিলাম 1, 3, 5, 7। আমরা 4টে দিয়ে বলেছিলাম এই সিকোয়েন্সে পরের নাম্বারগুলো যাবে, আমি লিখিনি। কিন্তু সেটের মধ্যে কিন্তু 4টে এলিমেন্ট নয়, সেটের মধ্যে কিন্তু ইনফাইনাইট এলিমেন্টসই আছে। তাহলে এটাও কিন্তু একটা ইনফাইনাইট সেট। এটা হচ্ছে ফাইনাইট, এটা হচ্ছে একটা ফাইনাইট সেট। ঠিক আছে, তাহলে ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেটের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে পরের টপিকে যাই। আমাদের পরের টপিক হচ্ছে ইনফাইনাইট সেট আবার দু রকম হতে পারে। ঠিক আছে, দু রকম হতে পারে। এক নম্বর হচ্ছে ডেনিউমারেবল, আর একটা হচ্ছে নন ডেনিউমারেবল। আমার একটু স্পেলিং তাড়াতাড়ি লেখার জন্য উল্টোপাল্টা হতে পারে, চোখে পড়লে বলো। ডেনিউমারেবল অ্যান্ড এনিউমারেবল। হোয়াট ইজ ডেনিউমারেবল সেট অ্যান্ড হোয়াট ইজ নন ডেনিউমারেবল সেট? ধরো এ একটা সেট, ইনফাইনাইট সেট, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এটা ইনফাইনাইট হতে হবে, তাহলেই তো আসবে এনিউমারেবল ডেনিউমারেবলের কথা। আমরা 1, 2, 3, 4, 5 অর্থাৎ ন্যাচারাল নাম্বারটা নিচ্ছি। এই সেটটার সঙ্গে
দেখো এই সেটের একটা বেসিক পার্থক্য আছে। ধরো এক্স হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে এবং এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার। এটার সঙ্গে এটার বেসিক পার্থক্য কি? দেখো এটা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে চলছে, এটার থেকে এটা এক বেশি, 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 প্রত্যেকটা পরেরটাও তাহলে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এখানে ইনফাইনাইট হলেও একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করছে, সেই জন্য এটা হচ্ছে ইনফাইনাইট সেট। কিন্তু এই ধরনের ইনফাইনাইট সেটকে আমরা বলি ডেনিউমারেবল সেট। কি বলি আমি লিখলাম না পুরো, ডেনিউমারেবল সেট। কিন্তু এক্ষেত্রে ইনফাইনাইট, কিন্তু কোনো সিকোয়েন্স নেই নাম্বারগুলোর মধ্যে, তাই না? এক্ষেত্রে এই সেটগুলোকে বলে নন ডেনিউমারেবল। আমি আর লিখলাম না। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখি। ধরো সি একটা সেট, সি এর মধ্যে আছে 1, 17, 110, 2000, 5 ... এটা কি ডেনিউমারেবল না নন ডেনিউমারেবল? তোমরা দেখে বলতে পারো স্যার এটা তো ডটেড ফর্মে রয়েছে, তাহলে এটাও ডেনিউমারেবল হবে। কিন্তু না, এটা ডেনিউমারেবল নয়। কেন? দেখো এখানে কোনো নির্দিষ্ট সিকোয়েন্স নেই নাম্বারগুলোর মধ্যে। এটার থেকে 17 থেকে আবার 110 কোত্থেকে চলে আসলো, 110 থেকে আবার 2005। কোনো নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করেনি। যখন কোনো নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করবে না, তখন সেটাকে বলা হবে ডেনিউমারেবল সেট। ঠিক আছে, আর আমরা এই উদাহরণটা ধরি। ধরো ডি হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 1/n অ্যান্ড n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এক্ষেত্রে সেটটা কেমন দেখতে হবে? এই ক্ষেত্রে সেটটা হচ্ছে, আমরা যদি রোস্টার ফর্মে নিয়ে যাই, তাহলে 1, 1/2, 1/3, 1/4। দেখো একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করছে না কেমনভাবে? এবং পরের এলিমেন্ট আমি লিখিনি ঠিকই, কিন্তু তুমি পরের এলিমেন্টটা দেখে বুঝতে পারছো। এই ধরনের সেটকে বলা হয় হচ্ছে ডেনিউমারেবল সেট। কিন্তু এখানে কিন্তু পরের নাম্বারটা অ্যাজিউম করা আমাদের পক্ষে কঠিন, অসম্ভব বলতে গেলে, কারণ এটা আমি একদম মনের থেকে আলটপকা দিয়েছি। ঠিক আছে, তাহলে এই ধরনের সেটকে বলা হবে, এটাকে হচ্ছে ডেনিউমারেবল, আর এইগুলোকে বলা হবে হচ্ছে এইটা এগুলো হচ্ছে নন ডেনিউমারেবল। এবারে আমরা আরও কয়েক রকম সেট সম্পর্কে জেনে নিই। তার মধ্যে প্রথম আমরা জানব নাল সেট। নাল সেট কি? কোনো সেটের মধ্যে যদি, এতক্ষণ আমরা পড়েছিলাম ফাইনাইট এলিমেন্ট, ইনফাইনাইট এলিমেন্ট, এইসব পড়েছিলাম। এবার বলছি কোনো সেটের মধ্যে যদি কোনো এলিমেন্টই না থাকে, তখন সেই সেটটাকে আমরা বলবো নাল সেট। এর অপর একটা নাম আছে, তাকে বলে ভয়েড সেট। ঠিক আছে, বাংলায় এটাকে বলে শূন্য সেট। ঠিক আছে, এই একটা সেট যার মধ্যে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কিচ্ছু লিখিনি, তার মানে এর মধ্যে কোনো এলিমেন্টই বিলং করে না। তখন এই সেটটাকে আমরা বলবো নাল সেট, এবং এটাকে প্রকাশ করা হয় হচ্ছে গ্রিক অক্ষর ফাই দিয়ে। তাহলে কোনো জায়গায় যদি আমরা ফাই দেখি, তাহলে আমরা বুঝবো সেটের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা এমটি সেট। এবার হচ্ছে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট কি? যে সেটের মধ্যে কেবলমাত্র একটি এলিমেন্ট আছে, ধরো 5, একটি এলিমেন্ট আছে, তখন সেই সেটটাকে আমরা বলবো সিঙ্গেলটন সেট। এটাও একটা সিঙ্গেলটন সেট, ধরো এ। এটাও একটা সিঙ্গেলটন সেট, ধরো এম। তাহলে যার মধ্যে একটি মাত্র এলিমেন্ট থাকবে তাকে বলবো সিঙ্গেলটন সেট। এইবার আমার ভয়েড সেট, নাল সেট পড়া হয়েছে, সিঙ্গেলটন সেট পড়া হয়েছে। এবার একটা প্রশ্ন জিজ্ঞেস করি তোমাদের, বলো তো এটা সিঙ্গেলটন সেট নাকি এটা নাল সেট? অনেকে এটা ভুল করে বলে ফেলে নাল সেট, কারণ স্যার এর মধ্যে তো 0 রয়েছে, তার মানে 0 মানে তো কিছু না, তাহলে এটা নাল সেট। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। আমরা এখানে 0 কিন্তু একটা এলিমেন্ট, এই সেটের একটা এলিমেন্ট কিন্তু 0, এবং এর মধ্যে একটাই এলিমেন্ট আছে, তাহলে এটা অবশ্যই হবে হচ্ছে সিঙ্গেলটন সেট। বোঝা গেছে? তাহলে এখানে 0 থাকলেও 0 কিন্তু একটা এলিমেন্ট, সেই হিসাবে যেহেতু একখানা এলিমেন্ট আছে, তাহলে আমরা এটাকে বলতে পারবো সিঙ্গেলটন সেট। এইবার নেক্সট আসবে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, আচ্ছা ইউনিভার্স কথাটার অর্থ কি? ইউনিভার্স কথাটার অর্থ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, বাংলায় আমরা বলি, অর্থাৎ
এই পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যা যা আছে সব কিছু, ছায়াপথ সব কিছু মিলিয়ে যে দলটা তৈরি হবে সেটাকে আমরা বলি হচ্ছে ইউনিভার্স। তাহলে ইউনিভার্সাল সেটটা কি? ইউনিভার্সাল সেট হচ্ছে পার্টিকুলার যে আলোচনাটা তুমি তখন করছো সেই সম্পর্কিত বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব, যদি না উল্লেখ করে দেয়। কেমন? ধরো আমি আলোচনা করছি সংখ্যা নিয়ে, তাহলে সংখ্যার ক্ষেত্রে ইউনিভার্সাল সেট কী হবে? এই পৃথিবীতে যত সংখ্যা আছে তাদের যে সেট সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। নাম্বারের ক্ষেত্রে আমরা যদি ইংরেজি অ্যালফাবেট নিয়ে কথা বলি তাহলে এ থেকে জেড এটা হচ্ছে অ্যালফাবেটসের ইউনিভার্সাল সেট। আমরা যদি বইয়ের কথা বলি, সারা পৃথিবীতে যত বই আছে তাদের যে সেট সেটা হচ্ছে বইয়ের ইউনিভার্সাল সেট। এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী আছে তাদের যে সেট সেটা হচ্ছে ছাত্রছাত্রীর ইউনিভার্সাল সেট। এই পৃথিবীতে যত মানুষ আছে সেটা হচ্ছে মানুষের ইউনিভার্সাল সেট। এইবার ইউনিভার্সাল সেটটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল ইউ অক্ষর দিয়ে। যদি না উল্লেখ করে দেয়, কোনো কোনো ক্ষেত্রে উল্লেখ করে দেয়, আমার কোনো একটা পার্টিকুলার আলোচনার ক্ষেত্রে উল্লেখ করেই দিতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত তুমি ধরে নাও ইউনিভার্সাল সেট। তোমাকে উল্লেখ করে দিতে পারে যে তোমাদের স্কুলে যে কটা ছাত্র পড়ে সেটাই হচ্ছে ইউনিভার্সাল সেট। এরকম যদি উল্লেখ করে না দেয় তাহলে আমরা ইউনিভার্সাল সেট মানে কল্পনা করব যে আলোচনা হচ্ছে, যদি ছাত্রদের কথা হয় সারা পৃথিবীতে যত ছাত্র আছে, যদি পেনের কথা হয় সারা পৃথিবীতে যত পেন আছে, যদি বইয়ের কথা হয় সারা পৃথিবীতে যত বই আছে, আমরা সেটাকে বলবো ইউনিভার্সাল সেট। ঠিক আছে? এবার আমরা জানবো ভেন ডায়াগ্রাম সম্পর্কে। ভেন ডায়াগ্রামের প্রথম কনসেপ্ট এসেছিল যার কাছ থেকে, তিনি হচ্ছেন অয়েলার, একজন বিখ্যাত সুইস ম্যাথমেটিশিয়ান। তিনি একটা গ্রুপ অফ এলিমেন্টসকে রিপ্রেজেন্ট করবার জন্য কি করেছিলেন? পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দিয়েছিলেন কোনো গ্রুপ অফ এলিমেন্টসের। ঠিক আছে? পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে জন ভেন, ইনি হচ্ছেন একজন ইংলিশ বিজ্ঞানী অর্থাৎ ইংল্যান্ডের। তিনি সেইটাকে এই অয়েলারের যে কনসেপ্ট সেটাকে প্রতিষ্ঠা দান করেছিলেন। ঠিক আছে? তিনি এই সেই সার্কেলের মাধ্যমে কোনো গ্রুপ অফ এলিমেন্টকে বোঝানোর জন্য তিনি এই সার্কেল ব্যবহার করতেন এবং সেটাকে নাম দিয়েছিলেন তিনি অয়েলার সার্কেল। পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী লরেন্স, সম্ভবত তার নাম, তিনি এই ডায়াগ্রামটার নাম দেন ভেন ডায়াগ্রাম। তাহলে ভেন ডায়াগ্রামটা আসলে কি? ভেন ডায়াগ্রামটা আসলে কিছুই নয়। ভেন ডায়াগ্রাম হচ্ছে এই যে সেট আমরা পড়ে এসেছি তার পিক্টোরিয়াল বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একটা ছবির সাহায্যে সেটকে প্রকাশ করা, সেটাকে আমরা ভেন ডায়াগ্রাম বলি। যেমন কোনো একটা সেট লিখেছিলাম আমরা, ধরো এ হচ্ছে সেট অফ ভাওয়েলস, এ ই আই ও ইউ, একটা সেট, এটাকে একটা সার্কেলের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়। এর মধ্যে আছে এ ই আই ও ইউ, এটা হচ্ছে একটা ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যখন ভেন ডায়াগ্রাম আমরা আঁকবো তখন আমাদের কিন্তু ইউনিভার্সাল সেটটা দেখানো অবশ্য কর্তব্য, অর্থাৎ ইউনিভার্সাল সেটটা কিন্তু আমাদের দেখাতে হবে। এক্ষেত্রে ইউনিভার্সাল সেটটা কি? আসলে যতগুলো অ্যালফাবেটস আছে, অর্থাৎ 26টা অ্যালফাবেট এর মধ্যে রয়েছে, তার মধ্যে পার্টিকুলারলি এই 5টা ভাওয়েল নিয়ে তৈরি হয়েছে এ সেটটি। এবারে আসি সাবসেটে। খুব ইম্পর্ট্যান্ট, এটা পরবর্তীকালে ভীষণভাবে কাজে লাগবে। সাবসেট, সাবসেট কী জিনিস? আমরা ধরে নিচ্ছি এ একটা সেট, তার মধ্যে আছে এ বি সি ডি ই, আর বি একটা সেট, তার মধ্যে কে কে আছে? এ বি সি। তাহলে এ একটা সেট, বি একটা সেট, এর মধ্যে 5টা এলিমেন্ট আছে এ বি সি ডি ই, আর বি এর মধ্যে 3টে এলিমেন্ট আছে এ বি সি। তাহলে দেখো এই বি সেটটা এ সেটের মধ্যেকারই একটা অংশ না? এই 3টে এলিমেন্ট, এ সেটের এই 3টে এলিমেন্টকে নিয়ে বি সেটটা তৈরি হয়েছে। তাহলে আমরা বলতেই পারি, আমরা যদি ছবি আঁকি, এটা যদি বি সেট হয়, এর মধ্যে আছে এ বি সি, তাহলে এ সেটটা কেমন হবে? এ সেটটা আরেকটু বড় হবে, যার মধ্যে আরও কে কে থাকবে? এ বি সি তো থাকবেই, তাছাড়া আছে ডি এবং ই। এই যে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা প্রকাশ করে দেখতে পেলাম যে এর মধ্যে বিটা কিন্তু ঢুকে আছে, তাই না? অর্থাৎ এ কন্টেন্স বি। যদি এ বিকে কন্টেন করে তখন আমরা বলবো বি ইজ এ সাবসেট অফ এ।
এবং সেটাকে আমরা প্রকাশ করব কিভাবে, সেটাকে আমরা, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, এটা হলো সাবসেটের সাইন, এইরকমভাবে সাবসেটকে এক্সপ্রেস করতে হয়। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে বি এর মধ্যে কন্টেন করে, অর্থাৎ এ বিকে কন্টেন করে। ঠিক আছে, অন্য আরেকটা উদাহরণ দিই। ধরো এক্স হচ্ছে সেট অফ অল ইভেন ইন্টিজার্স, আর জেডটা কি? জেড হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স। তাহলে একটার মধ্যে শুধুমাত্র ইভেন ইন্টিজারগুলো আছে, অর্থাৎ এর মধ্যে আমি আছে কি কি, এর মধ্যে আছে হচ্ছে 2, 0, +-2, +-4 ডট ডট এইগুলো আছে। আর ইন্টিজারের মধ্যে কি কি আছে? ইন্টিজারের মধ্যে সবগুলো আছে 1, +-1, +-2, +-3 ডট ডট ডট। তাহলে এইখানে আমরা যদি ছবি আঁকি আমরা কি দেখতে পারবো, যে এইটা যদি এক্স সেট হয় তাহলে জেড সেটটা কি হবে? জেড সেটটা হবে এরকম। আর একটা জিনিস যেটা বলেছিলাম মাস্ট, ইউনিভার্সাল সেটটা কিন্তু দিতে হবে। ইউনিভার্সাল সেটটা হচ্ছে আসলে এখানে রিয়েল নাম্বার, আর আমরা R2 দিয়ে প্রকাশ করি। তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু ইউনিভার্সাল সেটটা আঁকিনি, যেটা আমাদের আঁকা উচিত ছিল। ইউনিভার্সাল সেটটা এখানে এঁকে দিতে হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? এবার হচ্ছে সুপার সেট। সুপার সেটটা কি? একদম সাবসেটে যা পড়ছো সুপার সেটটা ঠিক তার উল্টো। অর্থাৎ আমরা আগের ছবিটা দেখেছিলাম, এইটা হচ্ছে বি যদি হয়, এটা যদি এ হয়, তাহলে আমরা বলতে পারবো বি ইজ এ সাবসেট অফ এ, তাই না? এর ঠিক উল্টোটা, অর্থাৎ এ ইজ এ সুপার সেট অফ বি। অর্থাৎ ইফ A contains B, then A is called superset of B. এবার আসি ইকুয়াল সেটে। ইকুয়াল সেটস, ইকুয়াল সেটস বলতে আমরা কি বুঝি? ইকুয়াল সেটস বলতে আমরা বুঝি দুটো সেট যদি অবিকল এক হয়, তাহলে আমরা এক্স একটা সেট ধরলাম যার মধ্যে রয়েছে 1, 2, 3, 4, আর ওয়াই একটা সেট রয়েছে যার মধ্যে আছে হচ্ছে 2, 3, 1, 4। দেখো আসলে উল্টোপাল্টা করে লিখলেও, শাফেল করে লিখলেও এর মধ্যেকার এলিমেন্ট আর এর মধ্যে এলিমেন্ট কিন্তু এক্স্যাক্টলি এক, অর্থাৎ এক্স এবং ওয়াই সেটটা কিন্তু আইডেন্টিক্যাল। তখন আমরা দুটো সেটকে ইকুয়াল টু সাইন দিতে পারবো, দুটো সেটের মাঝখানে বলতে পারবো যে এই সেটটা এই সেটের সঙ্গে ইকুয়াল। সাবসেট দু ধরনের হতে পারে, আমরা সাবসেট পড়েছি একটু আগে। সাবসেট দু ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে ইমপ্রপার। প্রপার সাবসেট কি আর ইমপ্রপার সাবসেট কি, এই দুটো এবার আমরা জানবো। প্রপার সাবসেট বলতে আমরা বুঝি, আচ্ছা সাবসেট কেমন কেমন হতে পারে। একটা হতে পারে, আমি ছবিতেই এঁকে দেখাই তোমাদের। এটা যদি ইউনিভার্সাল সেট হয়, এটা ধরলাম এ, তাহলে বি যদি বিকে এর সাবসেট হতে হয় তাহলে বি কেমন হতে পারে? হতে পারে বি এর মধ্যে, এর মধ্যে যদি 10টা এলিমেন্ট থাকে, এর মধ্যে যদি 10টা এলিমেন্ট থাকে, বি এর মধ্যে আমি ধরতে পারি 3টে এলিমেন্ট আছে। তাহলে একটা এলিমেন্ট থাকতে পারে, 2, 3, 4 করতে করতে 9টা পর্যন্ত থাকতে পারে। আবার 10টা হলেও কিন্তু সেটা সাবসেট, কারণ সেক্ষেত্রেও ভেবে দেখো, সেক্ষেত্রেও বি কিন্তু এর মধ্যেই কন্টেন করছে, এর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে না। যখন বিটা এর সমান হবে সেই ক্ষেত্রেও আমরা বলবো বি হচ্ছে এর সাবসেট। আবার এরকমও তো হতে পারে যে বি সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। ভেবে দেখো, কোনো এলিমেন্ট নেই, সেটাকে যদি একটা সেট ভাবি, সেটা একটা ফাই সেটটাও কিন্তু এর মধ্যেই কন্টেন করে, এই এ সেটের মধ্যেই কন্টেন করে। তখনও আমরা বলতে পারবো বি ইজ এ সাবসেট অফ এ। তাহলে আমরা দুটো ক্ষেত্র, যে ক্ষেত্রে কোনো এলিমেন্ট থাকবে না আর যে ক্ষেত্রে বি এর মধ্যে সবকটি এলিমেন্টই থাকবে, সেই দুটো ক্ষেত্রকে আমরা বলি হচ্ছে ইমপ্রপার সাবসেট। তাহলে প্রপার কোনগুলো? প্রপার মানে হচ্ছে বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, বি এর মধ্যে এলিমেন্ট থাকবে এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে তার থেকে কম, কিন্তু অন্তত একটা এলিমেন্ট থাকবেই। অর্থাৎ আমি আরেকটু সহজ করে বললে, এর মধ্যে যদি 10টা এলিমেন্ট থাকে এবং বি এর মধ্যে যদি 1 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যার এলিমেন্ট থাকে, তখন
বি সেটটাকে বলা হবে এ সেটের প্রপার সাবসেট। আর যদি বি সেটের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে এবং বি সেটের মধ্যে যদি 10খানা এলিমেন্টই থাকে, অর্থাৎ এ এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ঠিক ততগুলো এলিমেন্টই থাকে, তখন সেটাকে আমরা বলবো ইমপ্রপার সাবসেটস। এবার আমরা চলে আসি কতগুলো সেটের প্রপার্টি সম্পর্কে। 1 নম্বর, নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। অর্থাৎ একটু আগে যেটা বলছিলাম যে নাল সেট হচ্ছে প্রত্যেকটা সেটেরই সাবসেট। 2 নম্বর, এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটস ওন। অর্থাৎ প্রত্যেকটা সেট তার নিজের সঙ্গে সাবসেট আমরা বলতে পারি, কারণ প্রত্যেকটা সেট তার নিজের মধ্যে কন্টেন করে আছে। ভেবে দেখো, এই দুটো প্রপার্টিকে মিশিয়ে যে সাবসেট তৈরি হয় সেটাকে আমরা কি নাম দিয়েছিলাম? ইমপ্রপার সাবসেট। মনে করে দেখো, ইমপ্রপার সাবসেট। দেখো আগের পাতায় যাই আর একবার। আমরা কি বলছিলাম? যদি ইমপ্রপার সাবসেট কোনগুলো? ইমপ্রপার সাবসেট হচ্ছে সেই সমস্ত সাবসেট যাদের মধ্যে কোনো এলিমেন্ট, সেই সাবসেটটার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, অথবা সেই সাবসেটটার মধ্যে মাদার সেটের সমান সমান এলিমেন্ট থাকবে। এই দুটো কেসকে বলা হয় হচ্ছে ইমপ্রপার সাবসেট। আর প্রপার সাবসেট কি বলেছিলাম? প্রপার সাবসেট হচ্ছে মাদার সেটের থেকে একটু কম থাকবে, কিন্তু অন্ততপক্ষে একটা এলিমেন্ট থাকবে, অর্থাৎ এমটি হবে না, তখন সেটাকে আমরা বলবো প্রপার সাবসেট। 3 নম্বর কি? এ যদি বি এর মধ্যে কন্টেন্ট করে থাকে, বি যদি সি এর মধ্যে কন্টেন্ট করে থাকে, তাহলে এ সি এর মধ্যে কন্টেন্ট করে থাকবে। খুব সহজ, একটা আমি ছোট্ট ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাই। দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ বি এর মধ্যে কন্টেন্ট করে আছে, মিলছে। বি সি এর মধ্যে কন্টেন্ট করে আছে, তাহলে বি এর থেকে সিটা বড়, সি এর মধ্যে ঢুকে আছে বি। তাহলে কি বলা যায় সি এর মধ্যে এ ঢুকে আছে? বলা যায় তো। তাহলে আমরা সেই জন্যই বলতে পারলাম এ ইজ এ সাবসেট অফ সি। তারপরেরটা, এ ইজ এ সাবসেট অফ বি, বি ইজ এ সাবসেট অফ এ। অর্থাৎ যদি একে অপরের মধ্যে কন্টেন্ট করে থাকে, একবার বলছি এ বি এর মধ্যে ঢুকে আছে, আর একবার বলছি না না বি এ এর মধ্যে ঢুকে আছে, তার মানে কি এটা একমাত্র তখনই সম্ভব যদি এ আর বি নিজেরা সমান হয়। এবার আমরা পড়ব পাওয়ার সেট। এই পাওয়ার সেট জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেক ছেলেমেয়েরা এই পাওয়ার সেট জিনিসটা বুঝতে পারে না। আমি তার জন্য বলবো তোমরা একটু মনোযোগ সহকারে এটা একটু শোনো। পাওয়ার সেট, পাওয়ার সেট কি? পাওয়ার সেট এটাকে আমি বলি সেট অফ অল সাবসেটস। কি জিনিস আমি বলছি? সেট অফ অল সাবসেটস। কেন বললাম? ধরো এর মধ্যে এলিমেন্ট আছে এ বি সি, 3টে এলিমেন্ট আছে। এইবার এই এ সেটটার কতগুলো সাবসেট তৈরি করা সম্ভব সেটা আগে করি। একটা কি হতে পারে? একটা হতে পারে এর মধ্যে দেখো এ একটা এলিমেন্ট আছে, এই জিনিসটা কিন্তু এর সাবসেট। হতে পারে বি শুধু আছে, এটাও এ এর সাবসেট। হতে পারে সি আছে শুধু, সেটাও সাবসেট। এবং এই কটা সাবসেটের নাম কি? এগুলোকে আমরা, যেহেতু একটা করে এলিমেন্ট আছে, আমরা নাম দিয়েছিলাম, মনে করে দেখো, সিঙ্গেলটন সেট, তাই না? আবার তো হতে পারে দুটো করে এলিমেন্ট আছে, এ সি, এ বি, এ সি, আর হতে পারে বি সি। আর কি হতে পারে? আর তো হতে পারে 3টে নিয়েই হতে পারে, এ বি সি। এটাও ভেবে দেখো একটা সাবসেট। একটু আগে বলেছিলাম না প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট, তাহলে এই সেটটা এর নিজের সঙ্গেই সাবসেট হবে। আবার আমরা বলেছিলাম নাল সেটটাও কিন্তু প্রত্যেকটা সেটের সাবসেট, অর্থাৎ ফাইও কিন্তু এর সাবসেট হবে। তাহলে এই এ সেটটার কতগুলো সাবসেট আমরা বানাতে পারলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই 8টা সাবসেটের যে সেট হবে, এই 8টা সাবসেটকে নিয়ে যে সেট হবে, সেই সেটটাকে আমরা বলবো পাওয়ার সেট অফ এ। এবং এটাকে এইরকমভাবে লেখে পি অফ এ। বোঝা গেছে? পি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ, এটাকে বলে পাওয়ার সেট অফ এ। তাহলে পাওয়ার সেট বলতে আমরা কি বুঝি? কোনো সেটের যে কটা সাবসেট তৈরি করা সম্ভব সেই সাবসেটগুলোর সেট। তাহলে দেখো এই যে কথাটা লিখেছিলাম, এবার যথার্থতা খুঁজে পাচ্ছ।
তাহলে পাওয়ার সেট আসলে কি? সেট অফ অল সাবসেটস। কোনো সেটের যতগুলো সাবসেট তৈরি হওয়া সম্ভব সেই সবকটি সাবসেট নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, সেই সেটটাকে আমরা বলবো পাওয়ার সেট। আরেকটা জিনিস আমি তোমাদের লক্ষ্য করতে বলবো, এই সেটটি, এই পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট ছিল? এখানে আমি ছোট্ট করে লিখে রাখি 8টি এলিমেন্ট। ঠিক আছে, বি একটা সেট, ধরো এর মধ্যে এলিমেন্ট আছে একটা, এর কতগুলো সাবসেট তৈরি হওয়া সম্ভব? এর একটা সাবসেট হতে পারে 5 আর একটা সাবসেট হতে পারে 1, এ বাদে আর কিছু সম্ভব না। তাহলে এটাই হচ্ছে এর পাওয়ার সেট, তাহলে এটাকে লিখব পাওয়ার সেট অফ বি। কটা এলিমেন্ট হলো? মনে রাখবে দুটো। আচ্ছা, এবার আরেকটা সেট ধরি যার মধ্যে এলিমেন্ট আছে 1 2, দুটো এলিমেন্ট আছে, তাহলে এর কটা সাবসেট তৈরি হওয়া সম্ভব? তাহলে এর পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট থাকবে? এর পাওয়ার সেটের মধ্যে থাকবে 5 1 2, আরেকটা হতে পারে 1 2। এবারে আর তো কি সম্ভব না। তাহলে কটা এলিমেন্ট হলো? 4টে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকে তখন পাওয়ার সেটে কটা থাকে? দুটো। যখন কোনো সেটের মধ্যে দুটো এলিমেন্ট থাকে তখন পাওয়ার সেটে কটা থাকে? 4টে। যখন কোনো সেটের মধ্যে 3টে এলিমেন্ট থাকে, এর মধ্যে 3টে এলিমেন্ট ছিল, তখন তার পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট হলো? 8। তাহলে এবার বলো তো দেখি, কোনো সেটের মধ্যে যদি 4টে এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট থাকবে? দেখো, আমরা যখন একটা, এটা আসলে আসছে কীভাবে? 2 টু দি পাওয়ার 1, এটা আসলে, এইটা আসলে 2 টু দি পাওয়ার মানে 2 স্কোয়ার, এটা আসলে 2 কিউব। তাহলে এটা কত হওয়া উচিত? 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টা থাকবে। তাহলে আমি যদি বলি কোনো সেটের মধ্যে এনখানা এলিমেন্ট আছে, তার সাবসেটে কতগুলো সাবসেট তৈরি হওয়া সম্ভব? তার সাবসেট তৈরি হওয়া সম্ভব 2 টু দি পাওয়ার এনখানা। তাহলে পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার এনখানা। এবার এটা কি করে আসে এটা জানতে গেলে তোমাদের পাওয়ার পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট থাকা জরুরি। যেহেতু ওই চ্যাপ্টারটি এখনও হয়নি, আমি এইটি ডিটেলসে তোমাদেরকে বোঝালাম না। পরবর্তীকালে আমি এটা কি করে আসে সেটা তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। চলো এবার আমরা ওপেন ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল আর সেমি ওপেন বা সেমি ক্লোজড ইন্টারভ্যাল সম্পর্কে জেনে নিই। প্রথমে জানবো হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। কী জিনিস ওপেন ইন্টারভ্যাল? আমরা ধরো একটা সেটের কথা ভাবছি, যে সেটে এক্সের মান 5-এর থেকে ছোট এবং 2-এর থেকে বড়। এই যে ইন্টারভ্যালটার কথা বললাম, এটাকে যদি নাম্বার লাইনে আমরা লিখি তাহলে 2 আছে এখানে, ধরো 5 এখানে, তাহলে 2-এর থেকে এক্সের ভ্যালুগুলো কেমন? 2-এর পর থেকে শুরু করে 5-এর আগে পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে এক্সের ভ্যালুগুলো রয়েছে। এই ধরনের ইন্টারভ্যালকে আমরা বলি ওপেন ইন্টারভ্যাল, এবং এটাকে এক্সপ্রেস করা হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2,5। এটার মানে কি? এটার মানে হচ্ছে সেই সমস্ত নাম্বারগুলোর কথা বলছি যে নাম্বারগুলো 2-এর পর থেকে শুরু করে 5-এর আগে পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে ওপেন ইন্টারভ্যাল নিয়ে সমস্যা নেই। এবার ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যাল জিনিসটা কি? ঠিক একই রকম, এখানে যেমন আমরা বলেছিলাম এক্সের ভ্যালু 2-এর পর থেকে শুরু করে 5-এর আগে পর্যন্ত, তাই না? কিন্তু আমি যদি বলতাম 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, অর্থাৎ 2 আর 5কে যদি ইনক্লুড করে দিতাম ওই ইন্টারভ্যালটার মধ্যে, তাহলে 2 থেকে 5 অবধি, 2-এর থেকে শুরু করে, তাহলে 2 কিন্তু ইনক্লুডেড এবং 5ও ইনক্লুডেড, এবং এর মধ্যেকার সব নাম্বারগুলোই ইনক্লুডেড, তখন আমরা সেই ইন্টারভ্যালটাকে বলি ক্লোজড ইন্টারভ্যাল। এবং এগুলোকে এক্সপ্রেস করে থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট 2,5। এর মানে হচ্ছে এখানে যে নাম্বারগুলোর কথা বলছি সেই নাম্বারগুলো 2 থেকে শুরু করে 5 অবধি, অর্থাৎ 2 এবং 5 দুটোই কিন্তু এখানে ইনক্লুডেড। এখানে 2 আর 5 ইনক্লুডেড, কিন্তু এখানে 2 আর 5 এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু ইনক্লুডেড নয়, এই ইন্টারভ্যালের মধ্যে এক্সক্লুডেড আছে। ঠিক আছে, তাহলে ওপেন ইন্টারভ্যাল বোঝা গেল, ক্লোজড ইন্টারভ্যাল বোঝা গেল। এইবার আমরা পড়ব হাফ ওপেন বা হাফ ক্লোজড ইন্টারভ্যাল। এটাকে অনেকে সেমি ওপেনও বলে বা সেমি ক্লোজডও বলে। ঠিক আছে, একই জিনিস।
এখানে এক্সের ভ্যালুগুলো কেমন? এখানে এক্সের ভ্যালুগুলো আগেরটা প্রথমে বলেছিলাম 2-এর পর থেকে শুরু করে 1 নম্বর উদাহরণ দেখো, 2-এর পর থেকে শুরু করে 5-এর আগে অবধি। 2 নম্বরে বলেছিলাম 2-এর থেকে শুরু করে 5 অবধি। আর এখানে বলছি 2 থেকে শুরু করে 5-এর আগে অবধি, 5-এর আগে অবধি, অর্থাৎ 5 কিন্তু ইনক্লুডেড নয় এখানে। এখানে কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে 5 নেই। তখন আমরা এটাকে কিভাবে লিখব? যেদিকে ক্লোজড সেখানে থার্ড ব্র্যাকেট দেব, এবং যেদিকে ওপেন সেই দিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। তাহলে সেই জন্য এটাকে হাফ ওপেন ইন্টারভ্যাল বলে, অর্ধেক ওপেন রয়েছে, বা হাফ ক্লোজডও বলে, বা সেমি ক্লোজড বা সেমি ওপেন বলে। আবার তুমি এখানে এক্সের যদি এইটা নিতে, এটার মানে কি বলো তো? 2,5 ক্লোজড। এর মানে হচ্ছে এক্সের ভ্যালুগুলো 2-এর পর থেকে শুরু হবে এবং 5 অবধি যাবে। 5 কিন্তু এখানে ইনক্লুডেড, কিন্তু এখানে 5 এক্সক্লুডেড ছিল। তাহলে উপরের উদাহরণটায় 5 এক্সক্লুডেড কিন্তু 2 ইনক্লুডেড, আর নিচের উদাহরণটায় 2 এক্সক্লুডেড কিন্তু 5 ইনক্লুডেড। পরিষ্কার হয়েছে? তাহলে প্রথমে আমরা জানলাম ওপেন ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল, এবং তারপরে হাফ ওপেন বা হাফ ক্লোজড। ওপেন ইন্টারভ্যালে প্রান্তিক বিন্দু দুটো অর্থাৎ এক্সট্রিম পয়েন্ট দুটো ইনক্লুডেড থাকে না। ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে এক্সট্রিমিটিস দুটো অর্থাৎ প্রান্তবিন্দু দুটো ইনক্লুডেড, এবং হাফ ওপেন বা হাফ ক্লোজডে এক পাশে ইনক্লুডেড আর এক পাশে এক্সক্লুডেড। এবার আমরা বিভিন্ন রকম সেটের অপারেশন সম্পর্কে জানব। এদের মধ্যে সর্বপ্রথম আমাদের জানতে হবে ইউনিয়ন সম্পর্কে। ইউনিয়ন অফ সেটস। ইউনিয়নটা কি? আচ্ছা, ইউনিয়ন কথাটা এর আগে তোমরা কোথায় শুনেছ? ইউনিয়ন তোমরা এর আগে ইউনিয়ন কথাটা শুনেছ স্টুডেন্ট ইউনিয়ন, স্টুডেন্টস ইউনিয়ন, টিচার্স ইউনিয়ন, তারপরে তোমরা শুনেছ লেবার ইউনিয়ন, তাই না? এই ইউনিয়নের কাজ কি? ইউনিয়নের কাজ হচ্ছে, আমি যদি স্টুডেন্টদের দিয়েই বলি, সমস্ত তোমাদের কলেজের বা তোমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টকে এক জায়গায় একত্রিত করা, সেটাই হচ্ছে ইউনিয়নের কাজ। সবাইকে সংগঠিত করা, এক জায়গায় আনা, তাই না? সেটের ক্ষেত্রেও কিন্তু একই। এই দুটো সেটের ইউনিয়ন করা মানে হচ্ছে এ একটা সেট আর বি একটা সেট ধরলাম, এদের ইউনিয়ন করা মানে হচ্ছে এই দুটো সেটকে এক জায়গায় আনা। এদের মধ্যে যে কটা এলিমেন্ট আছে আর এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে, এই দুটো সেটের এলিমেন্টকে একত্রিত করা। অর্থাৎ যদি এ ইউনিয়ন বি করো, তুমি কতটুকুনি জায়গা তৈরি করতে পারবে? তুমি এই জায়গাটা তৈরি করতে পারবে। ঠিক আছে? এটাকে বলা হয় এ ইউনিয়ন বি। একটা এক্সাম্পল দিই। ধরো এর মধ্যে আছে হলো 1 2 3 4, আর বি এর মধ্যে আছে হলো 5 6। তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে কী কী থাকবে? এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে 1 2 3 4 5 6। এবার একটু চেঞ্জ করে দিই। ধরো এক্স এর মধ্যে আছে 1 3 5, আর ওয়াইয়ের মধ্যে আছে 1 2 3 4। তাহলে এক্স ইউনিয়ন ওয়াইয়ের মধ্যে কী কী থাকবে? 1 তো প্রথম সেটটা লিখে নিই, 1 3 5। দ্বিতীয় সেটের মধ্যে দেখো আবার 1 রয়েছে, কিন্তু যখন ইউনিয়ন করছি এক জিনিস দুবার আসবে না, রিপিট হবে না। তাহলে এই একটা কিন্তু আমরা লিখবো না। 2 লিখবো, হ্যাঁ একবারই আছে 2। 3 না, 3 এখানে আছে, 3 লিখবো না। 4 লিখবো। তাহলে এই সেটের মধ্যে, তাহলে সেটকে একটু অবিন্যস্ত দেখাচ্ছে, একটু সাজিয়ে লিখি, 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে একটা ইউনিয়ন। তাহলে ইউনিয়ন যদি ভেন ডায়াগ্রামে আরেকবার বলি, ইউনিয়ন জিনিসটা কি? ইউনিয়ন জিনিসটা হচ্ছে দুটো সেটকে একত্রিত করা। এই প্রথম সেটের মধ্যের এলিমেন্টগুলো এবং দ্বিতীয় সেটের মধ্যেকার এলিমেন্টগুলোকে এক জায়গায় আনা, সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি। এটা হচ্ছে এ ইউনিয়ন বি, যদি এটা এ এবং এটা বি হয়। ইন্টারসেকশন। ইন্টারসেকশন জিনিসটা কি? ধরো দুটো সেট এ এবং বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দুটো সেটের যে কমন এলিমেন্টগুলো সেগুলো কোথায় থাকবে? এই জায়গাটাই থাকবে। এই জায়গাটাকে বলে হচ্ছে এ ইন্টারসেকশন বি। তার মানে তোমাকে যদি কোনো সময় এ ইন্টারসেকশন বি বের করতে দেয়, তার মানে তুমি কোন এলিমেন্টগুলো লিখবে? কমন এলিমেন্ট।
কমন এলিমেন্টস বিটুইন এ অ্যান্ড বি, সেগুলো যাবে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মধ্যে। ধরো এ মানে হচ্ছে 1 2 3 4 আর বি মানে হচ্ছে 2 4 6। তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কী কী থাকবে? এ ইন্টারসেকশন বি এর মধ্যে থাকবে, দুটোর মধ্যে কী কী আছে দেখো, 2 দুটোর মধ্যে আছে, তাহলে এটার মধ্যে আসবে 4 দুটোর মধ্যেই আছে। এই তো ভেন ডায়াগ্রাম দিয়ে প্রকাশ যদি করি কেমন দেখতে লাগবে? এটা এ এটা বি যদি ধরি, তাহলে এর মধ্যে আছে 1 2 3 4 আর এর মধ্যে আছে 2 4 6। দেখো ইচ্ছা করে এটা দুটোর কমন জায়গায় রেখেছি, কারণ দুটোর মধ্যেই তো 2 আর 4 আছে, তাহলে এই ইন্টারসেকশন বি মানে এই অঞ্চলটা তৈরি করবে। নেক্সট অপারেশন হলো ডিফারেন্স অফ সেটস, এবং এর সাইনটা হচ্ছে মাইনাস। কী জিনিস? আমি আগে ডেফিনেশনটা লিখি। এ মাইনাস বি মানে সেই সমস্ত এলিমেন্ট হবে যে সমস্ত এলিমেন্ট এর মধ্যে বিলং করে বাট বি এর মধ্যে বিলং করে না। আমি যদি ছবি এঁকে বলি, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে এর মধ্যে থেকে বি এর অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া। এই পুরোটা হচ্ছে এ, এর মধ্যে থেকে বি এর অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া। কইটুকুনি পড়ে থাকবে? এর মধ্যে থেকে যদি বি এর অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এ আর বি এর কমন জায়গাটাকে এর থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকবে, আমি তোমাদের ইরেজার দিয়ে মুছে দেখাচ্ছি কইটুকুনি জায়গা পড়ে থাকবে। তুমি যদি এর থেকে বিকে বাদ দিয়ে দাও, তাহলে এই পুরো সেটটা বাদ চলে গেল, এই কমন জায়গাটাও বাদ চলে যাবে, পড়ে থাকবে কি? শুধু এই অঞ্চলটা পড়ে থাকবে। এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে এ মাইনাস বি। তাহলে বলো তো বি মাইনাস এ মানে কী হবে? বি মাইনাস এ আগে ছবিতে বলি, ভেন ডায়াগ্রামে এ মাইনাস বি, এটা এ এটা বি, তাহলে বি মাইনাস এ মানে হচ্ছে বি এর মধ্যে থেকে এর কমন এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ পড়ে থাকবে শুধু এই অঞ্চলটা, তাই না? আমি আবার ইরেজার দিয়ে মুছে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই অঞ্চলটা শুধু পড়ে থাকবে, শুধুমাত্র এই অঞ্চলটা পড়ে থাকবে। এই অঞ্চলটার নাম কি? বি মাইনাস এ, এটা হচ্ছে বি মাইনাস এ। তাহলে এটার যদি ডেফিনেশান লিখি কেমন লেখা হবে? সেই সমস্ত এলিমেন্টই বি মাইনাস এর মধ্যে আছে যে সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে আছে, কিন্তু সেই সমস্ত এলিমেন্ট এর মধ্যে নেই, নট বিলংস টু এ। ওকে, একটা উদাহরণ দিই। ধরো এর মধ্যে আছে 1 2 3 4 5, বি এর মধ্যে আছে 2 4 6 8 10। তাহলে এ মাইনাস বি মানে কত হবে? এর মধ্যে থেকে বি এর এলিমেন্টগুলোকে বাদ দিতে হবে। তাহলে বি এর আর এর মধ্যে কমন এলিমেন্ট কি? 2 4। তাহলে 2 আর 4 বাদ দিয়ে এই এ সেটের এলিমেন্টগুলোকে লিখবো। 1 2 লিখবো না, 3 5 4 লিখবো না, 5। আর বলো তো দেখি বি মাইনাস এ কী হবে? বি মাইনাস এ হবে বি এর থেকে এর কমন এলিমেন্টগুলো, এ এবং বি এর কমন এলিমেন্টগুলো বাদ দেওয়া, অর্থাৎ আমরা এই 2 এবং 4 এই দুটো এলিমেন্ট লিখবো না, এই দুটো এলিমেন্ট বাদ দিয়ে 6 8 এবং 10 এই তিনটে এলিমেন্ট দিয়ে তৈরি হবে বি মাইনাস এ। ঠিক আছে, আমি একটু ছবি এঁকে যদি দেখাই ভেন ডায়াগ্রাম কেমন দেখতে লাগবে। তাহলে প্রথম সেটের মধ্যে কি কি আছে? প্রথম সেট এবং দ্বিতীয় সেটের মধ্যে কমন হচ্ছে 2 আর 4, আগে লিখে নিলাম। প্রথম সেটের মধ্যে 1 2 3 4 5, আর দ্বিতীয় সেটের মধ্যে 2 4 6 8 10। তাহলে প্রথমে বি মাইনাস এ মানে কতটা? বি মাইনাস এ মানে হচ্ছে, আমি লাল কালি দিয়ে চিহ্নিত করছি, এ মাইনাস বি মানে হচ্ছে এতটা। আর এই অঞ্চলটাকে তাহলে নাম কি? এ মাইনাস বি। আর এই হলুদ কালি দিয়ে চিহ্নিত করছি বি মাইনাস এ, এই অঞ্চলটা, এটার নাম হচ্ছে বি মাইনাস এ।
এবার আমরা যদি এ মাইনাস বি আর বি মাইনাস এ এই দুটো সেটের ইউনিয়ন করি, এই দুটো সেটের যদি আমরা ইউনিয়ন করে দিই তাহলে কেমন দেখতে লাগবে? ছবিতে ভাবো, এই লাল অংশটা এবং এই হলুদ অংশটা দুটোই একসঙ্গে চলে আসবে, শুধু বাদ যাবে কোন অঞ্চলটা? শুধু বাদ যাবে হচ্ছে, আমি সেই জায়গাটা মুছে দিচ্ছি, শুধু বাদ যাবে হলো এই অঞ্চলটা বাদ যাবে, এই ভেতরের অঞ্চলটা শুধু বাদ যাবে, তাই না? সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। কি বলা হয়? এই চিহ্নটাকে বলা হয়, এই অপারেশনটাকে বলা হয় হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। তাহলে সিমেট্রিক ডিফারেন্স জিনিসটা কি? সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে এই যে আমরা ডিফারেন্স পড়লাম এতক্ষণ ধরে, সেই ডিফারেন্সে এ মাইনাস বি আর বি মাইনাস এর তাদের ইউনিয়নটা, সেটাকে বলা হয় হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। সেট অ্যালজেব্রার কতগুলো ইম্পর্টেন্ট লজ আছে যেগুলো সম্পর্কে এবার আমরা জানবো। তাদের মধ্যে প্রথম হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ লটা কি? এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ তাদের ভ্যালু সমান, অর্থাৎ এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ বসিয়ে দিলে মাঝখানে ইউনিয়ন বা ইন্টারসেকশন যাই থাকুক না কেন আমি ভ্যালু সমান পাবো, অর্থাৎ এ ইউনিয়ন বি সমান সমান বি ইউনিয়ন এ, বা এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে তিনটে সেট পরপর রয়েছে, শুধুমাত্র দেখো ব্র্যাকেটের পজিশান চেঞ্জ হয়েছে, এখানে দেখো এই দুটোর উপর সঙ্গে ব্র্যাকেট, আর এখানে দেখো ব্র্যাকেটটা এই জায়গায় চলে গেছে, কিন্তু ভ্যালুর কোনো পরিবর্তন হয়নি। সেটা ইউনিয়নের ক্ষেত্রেও তাই এবং ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই। এটাকে বলে অ্যাসোসিয়েটিভ ল। এবার হচ্ছে আইডেম্পোটেন্ট ল। আইডেম্পোটেন্ট লটা কি? এ ইউনিয়ন এ সেটার ভ্যালু এই হবে, অর্থাৎ কোনো একটা সেটকে তার নিজের সঙ্গে যদি ইউনিয়ন করে দেওয়া হয় তাহলে কোন সেটটা পাওয়া যাবে? সেই সেটটা নিজেই পাওয়া যাবে, তাই তো? সেই সেট, সেটাকে বলা হয় হচ্ছে আইডেম্পোটেন্ট ল। আর ইন্টারসেকশনের ক্ষেত্রে কি বলা হয়? যদি কোনো সেটকে তার নিজের সেটের সঙ্গে ইন্টারসেক্ট করা হয়, অর্থাৎ কোনো সেটের সঙ্গে তার নিজের কমন জায়গা কতটা, সেই সেটটা নিজেই, তাই না? তখন সেটাকে, সেই লটাকে আমরা বলি আইডেম্পোটেন্ট ল। এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু এ। এইবার পরের লটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা কি? আমরা ছোটোবেলায় গুণ শিখেছিলাম না? এ গুণ বি প্লাস সি সমান সমান কত হয়? এ গুণ বি প্লাস এ গুণ সি। কী করে হয়েছিল নিয়মটা? দেখো, এই এর সাথে গুণটাকে একসঙ্গে নাও, একবার হবে বি এর সাথে হয়েছে, আর একবার হবে হচ্ছে সি এর সঙ্গে হয়েছে, মাঝখানে এখানে যে চিহ্নটা রয়েছে সেটা মাঝখানে বসে যাবে। আবার বলছি, কি? প্রথমে এর সাথে এই চিহ্নটাকে এক জায়গায় করে নাও, নিলাম, নিয়ে সেটাকে একবার বি এর সাথে আর একবার সি এর সঙ্গে, এবং মাঝখানে এই চিহ্নটাকে মাঝখান বরাবর বসিয়ে দাও, তাই তো? চলে এসো, ঠিক একই জিনিস আমরা ইউনিয়ন ইন্টারসেকশনের ডিস্ট্রিবিউটিভ লতে খাটিয়ে দিই। দেখো এখানে চেক করে, এই ইউনিয়নকে এর সঙ্গে ধরো, একবার বি এর সঙ্গে, এই দেখো, আর একবার সি এর সঙ্গে, মাঝখানে এই সাইনটা বসে গেছে। ঠিক আছে? আমি মুছে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। এটার ক্ষেত্রে দেখো, এই দুটোকে একসঙ্গে ভাবো, এ ইন্টারসেকশন বি, মাঝখানে এই সাইনটা, আবার এ ইন্টারসেকশন সি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। লাস্ট ডিমর্গানস ল। ডিমর্গানস লটা কি? ডিমর্গানস লটা ভীষণই সহজ। ডিমর্গানস লটা হচ্ছে, যদি এ ইউনিয়ন বি এর উপরে তুমি কমপ্লিমেন্ট চাপাও তাহলে সব কিছু উল্টে যাবে। দেখো, এটা উল্টে গিয়ে এ কমপ্লিমেন্ট হয়েছে, বিটা উল্টে গিয়ে বি কমপ্লিমেন্ট হয়েছে, এবং ইউনিয়নটা দেখো ওটা উল্টে গিয়ে ইন্টারসেকশন হয়ে গেছে। ঠিক উল্টো জিনিস ইন্টারসেকশনের ক্ষেত্রে হয়। দেখো, এটা এ কমপ্লিমেন্ট হয়েছে, বিটা বি কমপ্লিমেন্ট হয়েছে, এবং ইন্টারসেকশনটা দেখো উল্টে গিয়ে ইউনিয়ন হয়ে গেছে। ডিমর্গানস লকে এইভাবেও প্রকাশ করা যেতে পারে।
আমরা এই লগুলো নিয়ে আজকে তো শুধুমাত্র লগুলো বলে দিলাম, সামনের দিনে এই লগুলোকে প্রমাণ করার চেষ্টা করব এবং চ্যাপ্টারের সামনের দিকে আমরা এগোবো। কিছু ফর্মুলার বাকি আছে আর বিশেষত অঙ্ক বাকি আছে এই চ্যাপ্টারের। এক্সাম্পলসের অঙ্ক, এক্সারসাইজের অঙ্ক আমরা কিন্তু সলভ করবার চেষ্টা করব সামনের দিন। আজকে এই পর্যন্তই থাক, সামনের দিন নতুন ক্লাসে তোমাদের সাথে আশা করি আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। এখন করোনার আবহাওয়া চলছে বাইরে, যত দূর পারো বাইরে বেরিও না, আর যদি নিতান্ত বেরোতেও হয় অবশ্যই ডবল মাস্ক ব্যবহার করো। তাহলে আজকে এই পর্যন্তই, সামনের দিন আবার দেখা হবে।